সুপ্তি ঘুম ভেঙে অবাক হয়ে তাকিয়ে থাকে। আরশাদ খুব রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। দ্রুত দেয়াল ঘড়ির দিকে নজর বুলায়। আল্লাহ, কখন 6টা বেজে গেছে আর ও কিনা মরার মতো ঘুমাচ্ছে। দ্রুত উঠে হাত মুখ ধুয়ে নাস্তা বানাতে রান্নাঘরে ঢোকে। আজ কাজের লোক আসেনি। সকালে নাস্তা বানিয়ে ঘর মুছে কাপড় ধুয়ে গোসল করতে বেশ বেলা হয়ে গিয়েছিল। তার মধ্যে আরশাদ গতকাল কিছু ছোট মাছ এনে রেখেছিল। সেগুলো বের করে কেটে ধুয়ে রান্না করে রেখেছে। এমনিতে একবার ফ্রিজে রাখা, এখন কেটে ধুয়েই রান্না না করলে আর খাওয়া যাবে না। যেদিন ঝামেলা থাকে সেদিন সাথে করে আরও 2টা ঝামেলা যেন যোগ হয়। সুপ্তি রাত জ্বর লাগছে, সাথে গায়ে ব্যথা, মাথাটাও যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে যেন। কিন্তু আরশাদ অপরিচ্ছন্নতা একদম সহ্য করে না, এজন্য ঘর মুছে কাপড়গুলো ধুয়ে ফেলে। কিন্তু এতে শরীর আরও খারাপ লাগাতে অবেলায় না খেয়ে ঘুমিয়ে গিয়েছিল। চা নাস্তা আরশাদের সামনে রাখতে খেকিয়ে উঠে এসেছি আরও আধ ঘন্টা আগে। এখন মহারানী চা নাস্তা নিয়ে এলেন। দরজার বেল টিপে ক্লান্ত হয়ে বাধ্য হয়ে এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলেছি। মরণের ঘুম ঘুমাচ্ছিলে বুঝি? আমার আসলে অসুস্থ লাগছে। তোমার তো মাসের মধ্যে 15 দিন অসুস্থই লাগে। চুপ হয়ে যায় সুপ্তি, আর কথা বাড়ায় না। জানে আর একটা কথা বললে 100টা কথা শুনতে হবে। বিয়ে হয়েছে প্রায় 1 বছর, মোটামুটি ভালো চাকরি করে, পরিবার ভালো, ছেলে শহরে থাকে। এসব দেখে ডিগ্রি পাশের আগেই সুপ্তিকে বিয়ে দিয়ে দেয় ওর বাবা মা। সুপ্তিরা 3 বোন 1 ভাই, সুপ্তি বড়। মাস্টার বাপের টানাটানি সংসার, সবগুলো সন্তানকে বড় করায় দায় এখন তাদের। আরশাদের যে সবচেয়ে বড় সমস্যা হলো ভীষণ রাগী। পান থেকে চুন খসলে মুখ দিয়ে যেন আগুন বের হয়। এমনিতে অফিসে বাইরে বা যে কোনো প্রোগ্রামে একদম ভিন্ন লোক, কত হেসে হেসে কথা বলে, কিন্তু ঘরে ফিরলে সে অগ্নিমূর্তি। সুপ্তি প্রথম খুব কাঁদত। মাকে বলতো মানিয়ে নে মা, গায়ে তো আর হাত তোলে না, তোর আরও 2টা বোন আছে, আমাদের আর্থিক অবস্থা তো জানিস। বাধ্য হয়ে একদিন শাশুড়িকে ফোন দিয়ে খুব কেঁদেছিল সুপ্তি। সেদিন ভাত একটু নরম হওয়াতে আরশাদ প্লেট ছুঁড়ে ফেলে দেয়। শাশুড়ি ওর কথা শোনে, এরপর দীর্ঘশ্বাস ফেলে। আরশাদের বাপ মরার আগে বিছানায় পড়েছিল 6 মাস। এর আগে যতদিন শক্তি ছিল আমাকে মারতো। গরিব ঘরের মেয়ে আমি, প্রতিবাদ করতে পারিনি। তার ছেলে আর কি হবে বলো? আমি ওকে কিছু বললে তোমার সাথে আরও খারাপ ব্যবহার করবে, আর আমার কথা শুনবেও না। শক্তি এখন কাউকে কিছু বলে না, নীরবে সহ্য করে। কিন্তু ওর জীবনের প্রতি চরম অনীহা চলে এসেছে। এ কেমন জীবন হলো শক্তির? আরশাদের কাছে সত্যি একটা পুতুল যেন, ওর প্রয়োজন মেটানোর যন্ত্র। রাতে খেয়ে দিয়ে আরশাদ ঘুমাচ্ছে, কিন্তু শক্তির ঘুম আসে না। উঠে বারান্দায় যেয়ে বসে থাকে। জ্বরটা বোধহয় বাড়ল। একটা নাপা খেয়ে নেয়, মোবাইলটা হাতে নিয়ে এটা সেটা দেখতে থাকে। আরে নিপা আপুকে কি সুন্দর লাগছে। নিপা ওর চাচাতো বোন, বড় চাচার মেয়ে, পেশায় একজন ডাক্তার। আগে ঈদে পার্বণে ওদের বাড়িতে আসতো, শক্তিকে ভীষণ আদর করত। কিন্তু আপু এখন সংসার আর কর্মজীবনে ভীষণ ব্যস্ত। আপুর বিয়ের দিনেই শেষ দেখেছে। এই ফেসবুক এসেই এসব মানুষের ছবি দেখা যায়, খোঁজ রাখা যায়। আপু, তোমাকে খুব সুন্দর লাগছে, এই মন্তব্যটা করে নেট অফ করে ঘুমাতে আসে শক্তি। আরশাদ জেগে যদি দেখে শক্তি মোবাইল দেখছে, ওর কপালে খারাপ আছে। পরের দিন কাজের খালা এসে দুনিয়ার অজুহাত দিতে থাকে। এ এখন নিত্যদিনের ঘটনা, সপ্তাহে 3-4 দিন দেখা পাওয়া যায় না। কিন্তু আরশাদ যে টাকা দেয় তাতে অন্য কাউকে রাখার সাহস হয় না। মাঝে মাঝে তো এটাও বলে যে 2জন মানুষ, এত কাজের লোকের কি দরকার, তুমি তো হাতে হাতে সব করতে পারো। কিন্তু সত্যি বলতে পারে না, তুমি যে সূচিবায়গ্রস্ত, ঘরে একটু ময়লা থাকবে না, কাপড় হবে ধপধপা, টাটকা খাবার রান্না করতে হবে, মশলা করে রাখা যাবে না, আবার নিজেও পরিপাটি থাকতে হবে। এভাবে একজনের পক্ষে সব করা খুবই কষ্টকর। সকালের নাস্তায় আটার রুটি ভাজি ডিম বা হালুয়া করে সুপ্তি, কিন্তু আজ আটার খামির বোধ হয় ভালো হয়নি। রুটিটা ফুলল না তেমন। এটা কি রুটি নাকি অন্য কিছু? নরম হয়নি, চিবানো যায় না। সারাদিন ঘরে বসে কি করো? সামান্য রুটি বানানো সেটাও করতে পারো না? তোমার মতো মেয়েরা অফিস করে, রান্না করে, সংসার করে, আবার বাচ্চাও সামলায়, আর তুমি তো এক রান্না করতে যেয়ে উল্টে পড়ো। আরাম বেশি হয়ে যাচ্ছে। মাস্টার বাপের বাড়ি যেয়ে সকালে কয়েকদিন বাসি ভাত আর তরকারি খেয়ে আসো। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে সত্যি। এ কেমন ব্যবহার? দিনকে দিন আরও বেশি খারাপ ব্যবহার শুরু করলো আরশাদ। বাপ তুলে কথাও বলছে, চাকরি করা মেয়েদের কথা বলছে।
অথচ আরশাদ এখন চাকরি করা মেয়েদের সহ্যই করতে পারে না। ওর মতে এদের জ্বালায় পুরুষরা অফিসে নিজেদের অবস্থান রক্ষা করতে পারে না। এসব মহিলারা চামড়া দেখিয়ে টাকা ইনকাম করে, আর আজ সেই মেয়েদের সাথেই তুলনা করছে। সুপ্তি বিয়ের পরে পড়তেই চেয়েছিল, কিন্তু আরশাদ রাজি হয়নি। তার এক কথা, বুয়ার খাবার খেতে আমি বিয়ে করিনি, আর পড়ার নাম করে কই কার সাথে ঘুরবে তার ঠিক আছে নাকি? সুপ্তির আজ কষ্টে বুক ভেঙে যায়। কার কাছে এই দুঃখের কথা বলবে? কেউ তো ওর পাশে নাই। টুম করে মেসেঞ্জারে একটা মেসেজ আসে, সুপ্তি কেমন আছিস সোনা? নিপা আপু হঠাৎ মেসেজ দিল। সুপ্তির মন খারাপ ছিল, কিছু না ভেবেই লিখে ফেলে, আপু আমি ভালো নেই। 10 বছর মহাকালের গর্ভে হয়তো কিছুই না, কিন্তু কারো কারো জীবনে এটা অনেক বড় একটা বিষয়, অনেক উত্থান পতনের সাথে জড়িত। সেদিনের সেই টুং করে আসা মেসেজ সুপ্তির জীবন আমূলে পরিবর্তন করে দেয়। সুপ্তির ভালো নেই মেসেজ পেয়ে কল দেয় নিপা। একসময় কোলে নিয়ে ঘুরেছে। সেই ছোট বোনটার ভালো নেই মেসেজ বড্ড কষ্ট দেয়। নিপার ছবিতে সুপ্তির মন্তব্য দেখেই হুট করে সুপ্তিকে মনে পড়ে, আর তখন ওই মেসেজ। কিন্তু মেয়েটা ভালো নেই শুনেই কল করে জিজ্ঞেস করে, কি হয়েছে রে সোনা? এমন মমতা মাখা কণ্ঠ শুনে ঝরঝর করে কেঁদে ফেলে সুপ্তি। বদমেজাজি, আরশাদের আচরণ, ওর বাপ মায়ের অসহায়ত্ব সব খুলে বলে। নিপার খুব খারাপ লাগে। বর্তমান জীবনের নিদারুণ ব্যস্ততায় কত কাছের সম্পর্কগুলো দূরে চলে যাচ্ছে, এটা ভেবে কষ্ট লাগে। আরশাদের এই আচরণ সহজে পরিবর্তন হওয়ার নয়। নিপা সুপ্তিকে টাকা পাঠিয়ে ওর কাছে চলে যেতে বলে। সুপ্তি যেন মুক্তি খুঁজছিল, বোনের কাছে চলে যায়। আরশাদকে কিছু বলেনি। নিপাই কথা বলে সুপ্তির বাবার সাথে, সুপ্তি ভালো আছে, আমার কাছে আছে, ওকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। নার্সিং কোর্সে ভর্তি হয়ে সুপ্তি। কোর্স শেষে নিপাই ওকে ভালো একটা হাসপাতালে চাকরির ব্যবস্থা করে দেয়। আরশাদ নিজেই জানিয়েছিল এমন বেয়াদব মেয়ের সাথে ও সংসার করবে না, না বলে চলে যায়। সে কেমন স্ত্রী! এরপর ডিভোর্স পাঠায় সুপ্তিকে শায়েস্তা করতে। সুপ্তির শাস্তি তো হয়েছে সেদিনই, যখন তার আরশাদের সাথে বিয়ে হয়। এখন বরং সুপ্তি অনেক শান্তিতে আছে। চাকরি হওয়ার 1 বছর পর আরশাদের সাথে পরিচয়। ওদের হাসপাতালের টেকনিশিয়ান, সুপ্তির মতোই পোড় খাওয়া। ওর স্ত্রী চলে গেছে আরও ভালো উন্নত জীবনের আশায়। আজ ওরা ছোট্ট সংসার পেতেছে। 4 বছরের সোহানা ওদের চোখের মণি। নতুন রোগী ভর্তি হয়েছে সিস্টার, ডক্টর তোমাকে ডাকছেন। উনি চাচ্ছেন রোগীটা তুমি টেক কেয়ার করো, অবস্থা ক্রিটিক্যাল। রোগীকে দেখে কিছুটা চমকে ওঠে সুপ্তি। আরশাদ মুখের মাস্ক উঠে ঠিক আছে কিনা দেখে, যদিও আরশাদের জ্ঞান নেই। ডাক্তারের পরামর্শে প্রয়োজনীয় ইঞ্জেকশন দিয়ে বাইরে বের হয়। রোগীর সাথে কে আছে জানার কৌতূহল হয়। রোগীর সাথে কে আছেন? ডাক্তার এই টেস্টগুলো করতে বলেছেন। আমরা আছি, আমাদের কাছে দেন। 2 জন ছেলে মানুষ এগিয়ে আসে। সুপ্তি ওদের চিনে না। আপনারা রোগীর কে হন? আমি ওর চাচাতো ভাই, আর উনি কলিগ। আসলে অফিসে হঠাৎ অসুস্থ হওয়াতে অফিসের লোকেরাই স্থানীয় হাসপাতালে নিয়ে আমাকে খবর দেয়। আমি একই শহরে থাকি, স্থানীয় হাসপাতাল এখানে রেফার করে, দ্রুত এখানে এনে ভর্তি করিয়েছি। গ্রাম থেকে ওর মা ভাই আসছে, একটানা বলে থামল লোকটি। ওনার বোধ হয় একটু বেশি কথা বলার অভ্যাস আছে। ওনার স্ত্রী, মুখ ফসকে কথাটা যেন বের হয়ে গেল। সুপ্তির রাগ হলো। আরশাদ এখন ওর রোগী ছাড়া কিছুই নয়, আর স্ত্রী। এত রাগ হলে আর ব্যবহার খারাপ হলে কোন ভালো ঘরের মেয়ে থাকে? আছে একজন, বাপের বাড়িতেই থাকে প্রায় সময়, ফোনে তাকে পাওয়া যাচ্ছে না। লোকটা বলতেই থাকে। সুপ্তি প্রেসক্রিপশন হাতে ধরিয়ে চলে আসে। আরশাদের মা ভাই আসলে ওকে ঠিকই চিনবে। বিব্রত সে হবে, কিংবা তারা। অনেকদিন ছুটি নেওয়া হয় না, কয়েকদিন ছুটি নেবে ভাবছে। যে জীবন ছেড়ে এসেছে সেই কালো কষ্টের অধ্যায় ভুলে থাকতে চায় সুপ্তি।